পুজো শেষ হলো, সকলকেই আমি বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, তোমাদের যে ক্লাসটা চলছিল অ্যাকাউন্টেন্সির, ক্যাশ বই হচ্ছিল, ক্যাশ বই করাচ্ছিলাম। ক্যাশ বইয়ের আমি অঙ্ক করেছি, সিঙ্গেল কলম হয়ে গেছে, করে আমি ডবল কলমও করাচ্ছিলাম। তো আজকে আমি ডবল কলমের অঙ্ক না করিয়ে আজকে আমি জাস্ট ক্যাশ বুকটা সম্পর্কে আরেকবার তোমাদেরকে আলোচনা করে দেবো। মানে ক্যাশ বুকটা আশা করি তোমরা পড়াশোনা সবাই করছো, তা সত্ত্বেও আমি ওই ক্যাশ বুকের যে আজকে কোনো অঙ্ক করাবো না, আজকে শুধু মানে একটা ক্লাস আমি নেব, থিওরিটিক্যাল ক্লাস, যেটা তোমরা পুজোর এই মানে লং টাইমে আশা করি তোমরা কিছুটা জায়গাতে কিছু জায়গাতে অসুবিধা হতে পারে অঙ্ক ধরতে। সেই জন্য আমি ওই জায়গাগুলোকে ঠিক করার জন্যে আগে মানে পুরো থিওরি আলোচনাটা তোমাদেরকে করে দেবো, এবং পরের ক্লাস থেকে আমি আবার যথারীতি যেভাবে অঙ্ক করাচ্ছিলাম সেগুলো করাবো। তো যাক, আজকে আমি যেগুলো মানে ধরো সিঙ্গেল কলম ক্যাশ বুকে তোমরা করেছো, যেটা শুধুমাত্র যে ট্রানজ্যাকশানগুলো আমাদের ক্যাশেই হতে পারে, শুধু ক্যাশ, তাহলে সেখানে সিঙ্গেল কলম হবে, অথবা শুধুই ব্যাংক, সেখানে ডবল কলম সিঙ্গেল কলম ক্যাশ বুক হবে। এবার এমন কিছু ট্রানজ্যাকশান আছে যেগুলো যেগুলো কিছু ব্যাংকেও আছে, কিছু মানে ক্যাশেও আছে। সেই ধরনের যদি কোনো ট্রানজ্যাকশান হয় সেগুলোকে আমরা ডবল কলম ক্যাশ বুকে রেকর্ড করি। তো যাই হোক, আমরা এখানে টুকিটাকিকে যে জিনিসগুলো করব আলোচনা, যেমন ধরো কন্ট্রা এন্ট্রি, দেখবে ক্যাশ বইয়ে মানে যখন আমরা ডবল কলম করতে গেছি কন্ট্রা এন্ট্রি করেছি। কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে বিপরীত দাখিলা, যে এন্ট্রিগুলো ক্যাশ বুকের দুদিকেই আমরা লিখতে হয় সেগুলোকে আমরা কন্ট্রা এন্ট্রি বলি। হ্যাঁ, মানে ওই দেখবে অঙ্ক করার সময় আমরা লেজার ফোলিওর ঘরে সি দিয়ে দিয়েছি। এবার যেমন কতগুলো এন্ট্রি আছে যেগুলো আমরা ক্যাশ বুকের দুদিকেই আমরা এন্ট্রি করি। যেমন ধরো ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর বিজনেস পারপাস, যদি বিজনেস পারপাসে টাকা তোলা হয় ব্যাংক থেকে, তাহলে তার যে জার্নালটা আগে কী হবে বলো? বিজনেসের জন্য মানে প্রয়োজনে, মানে কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর বিজনেস পারপাস। তাহলে টাকা যখন ব্যাংক থেকে তোলা হচ্ছে, ব্যাংক থেকে টাকা তুললে আমরা কি পাবো বলো? এমনি জেনারেল কনসেপ্ট থেকে কি হয়, আর তুমি যখন ব্যাংকে যাচ্ছ, ব্যাংকে যখন টাকা তুলছো কি পাচ্ছ? ক্যাশ পাচ্ছ। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। ক্লিয়ার? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। আর কি হবে না, তোমাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, আর কি হবে, সাথে সাথে ব্যাংকটা কমে যাবে। তাহলে ব্যাংক ক্রেডিট হয়ে যাবে, তাই তো? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, বুঝতে পারলে? তাহলে যখন আমরা ক্যাশ তুলছি মানে কারবারের প্রয়োজনে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট করছি। তাহলে এইটা যখন আমরা ক্যাশ বুকে এন্ট্রি করব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট মানে তোমরা কি করবে না, ক্যাশ বুকের ক্রেডিট দিকে বাই ক্যাশ করবে, আর ডেবিট দিকে টু ব্যাংক করবে। দেখো দুদিকেই হচ্ছে পোস্টিং, যেহেতু আমাদের ক্যাশ আর ব্যাংক দুটো কলমই আছে এখানে, সেই জন্য আমরা দুদিকে পোস্টিং করে দেবো। এইগুলোকে আমরা কন্ট্রা এন্ট্রি বলছি। আরেকটা কী হতে পারে, আরেকটা কন্ট্রা এন্ট্রিতে থাকতে পারে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, মানে ব্যাংকে যদি টাকা জমা দিই তার জন্য কী এন্ট্রি হবে? ব্যাংকে টাকা জমা দিতে গেলে তুমি তোমরা নিজেরা ভাবো, যদি ব্যাংকে টাকা জমা দিতে যাও কী হবে? ক্যাশের বান্ডিল নিয়ে যাবে, ব্যাংকে জমা দেবে, চলে আসবে, তাতে কী হবে? ক্যাশ চলে যাবে। আর কি হবে না, ব্যাংকের বইটা বাড়বে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে তখন এন্ট্রি হবে কি বলতো, ব্যাংক বাড়ছে বলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ চলে যাচ্ছে। আর একটা হতে পারে যে ডিপোজিটেড অফ চেক রিসিভড ফ্রম
ডেটার্স আফটার সাম ডেজ, মানে ডিপোজিট অফ চেক রিসিভ ফ্রম ডেটার্স আফটার সাম ডেজ, কয়েকদিন মানে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক কিছুদিন পরে ব্যাংকে জমা দেওয়া হলে। মানে কি বলতো, যে দেনাদার মানে ডেটার্সের কাছ থেকে যে চেক পেয়েছি সেটা কিছুদিন পরে ব্যাংকে জমা দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে ব্যাংক যখন দেনাদারের কাছ থেকে আমরা চেক পাচ্ছি, চেকটা এনে আমরা তখন ঘরে রেখে দিচ্ছি, ক্যাশ বাক্সে জমা করে দিচ্ছি। তাহলে আমরা যখন চেকটা পাচ্ছি কি এন্ট্রি করি বলো তো? তখন এন্ট্রি করা হয় যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি, মানে যে ডেটার্স যার নাম, ধরো এক্স যদি আমার ডেটার্স হয়, এক্সের কাছ থেকে যদি চেক পাই তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স বলে আমরা ক্যাশ বাক্সে রেখে দিলাম। এই এন্ট্রিটা, এইটা হচ্ছে না, এর এফেক্ট হচ্ছে এর পরে যখন এই চেকটাকে আবার ব্যাংকে জমা দিতে যাচ্ছি। কি বললাম বুঝতে পারলে তোমরা? যে যখন আমরা কোনো ডেটার্সের কাছ থেকে চেক পাই এবং চেকটা কিছুদিন পরে ব্যাংকে জমা দিতে যাই, তখন আমাদের কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে। কারণ হচ্ছে প্রথমে যখন আমরা চেকটা পাচ্ছি তখন আমি কি বললাম, তাহলে চেকটা ব্যাংকে জমা দিচ্ছি না, আমরা ক্যাশ বাক্সে রাখছি, সেই জন্যে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে টু পার্টি বা এক্স যার কাছ থেকে পাচ্ছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স বলে ক্যাশ বইয়ে জমা করে রেখে দিলাম। এইবারে কিছুদিন পরে আমরা যদি সেটা ব্যাংকে জমা দিই, তাহলে ব্যাংকে জমা দিতে গেলে তখন কি এন্ট্রি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কারণ ক্যাশ থেকে চলে যাবে, ক্যাশ কমে যাবে আর ব্যাংক বাড়বে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এইটা কন্ট্রা এন্ট্রি হবে। আর একটা আছে যেটা হচ্ছে ডিপোজিট অফ ক্যাশ আফটার এনক্যাশমেন্ট অফ বেয়ারার চেক। তার মানে কি, মানে বেয়ারার চেক আর কি, যেটা ভাঙিয়ে তা ব্যাংকে জমা দেয়া। তাহলে যেমন ধরা যেতে পারে, ধরো একটা চেক 2000 টাকার ধরো বেয়ারার চেক একটা ভাঙিয়ে কারবারের ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে এটা কি হচ্ছে? মানে বাহক চেক ভাঙিয়ে তা ব্যাংকে জমা দেয়া, অর্থাৎ ডিপোজিট অফ ক্যাশ আফটার এনক্যাশমেন্ট অফ বেয়ারার চেক। তাহলে এটা যেহেতু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, বাহক চেক ব্যাংকে জমা দেয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হবে, অর্থাৎ এটাও নকশান বইয়ের দুদিকে পোস্টিং হচ্ছে। তো এইগুলোকে বলা হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। হ্যাঁ, এগুলো সাধারণত লেজার ফোলিওর ঘরে এটা আমাদের সি লিখতে হয় দুদিকেই, এটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলছি। আর খুঁটিনাটি জিনিস, এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যাশ বইয়ের যাবতীয় খরচ, দেখো যে এখানে কোনো ক্রেডিট ট্রানজ্যাকশান আসবে না, প্রথমেই বলেছি যে ক্যাশ বইয়ে কোনো ধারের লেনদেন আসবে না, সমস্ত ক্যাশ ট্রানজ্যাকশানগুলো আসবে। এটা মনে রাখতে হবে। আর হচ্ছে যে এখানে যে সমস্ত খরচগুলো, হ্যাঁ, যদি যে কোনো খরচের জন্য, যেমন ধরো যে কোনো খরচ, ধরো কর্মচারীদের বেতন দেওয়া হলো, স্যালারি বা ওয়েজেস দেওয়া হলো, বা কোনো ফেয়ার দেওয়া হলো, বাড়ি ভাড়া দেওয়া হলো, যে কোনো ধরনের খরচের জন্য খরচ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বলেছি, মনে আছে? খরচ অ্যাকাউন্ট ডেবিট মানে যে খরচ হবে, যদি স্যালারি দাও স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, যদি ওয়েজেস দাও ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, যদি হাউস রেন্ট দাও হাউস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে যাবতীয় খরচ মানে এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। অ্যাকচুয়ালি এটা মানে যে ধরনের যাই খরচ হোক না কেন সেই খরচগুলো সাধারণত ডেবিট হবে এবং ক্যাশ তার সঙ্গে সঙ্গে চলে যাবে, ক্যাশ ক্রেডিট হবে। এইটা হচ্ছে ক্যাশ বইয়ের একটা কমন কনসেপ্ট। এইটা থেকে তুমি সমস্ত অঙ্কগুলো করতে পারবে। কিভাবে? যা যা খরচ আছে সেই খরচগুলো ডেবিট হয়,
আমরা একটা একটা করে বললে আমার 100 ধরনের খরচ হলে 100টা জার্নাল হবে, কিন্তু আমি তো সেগুলো বললাম না। আমি কি বললাম যে যাবতীয় খরচের জন্যে যা খরচ হোক, যা খরচ তুমি একটা মানে যে কোনো, ধরো একটা রিক্সা ভাড়া দিলে, একটা গাড়ি ভাড়া দিলে, কর্মচারীদের বেতন দিলে, হ্যাঁ তুমি ধরো যে কোনো ঘর ভাড়া দেওয়া হলো, এই যে খরচগুলো আছে, পারচেজ করা হলো, কোনো জিনিসপত্র কেনা হলো, যাবতীয় খরচ যা 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 খরচ হবে সব খরচের জন্য আমরা কি করতে পারি না, খরচ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। মানে যে খরচ হবে সেই খরচকে ডেবিট করো, যা খরচ হবে। যদি স্যালারি দাও স্যালারি বললাম, আবার ওয়েজেস দিলে ওয়েজেস, রেন্ট দিলে রেন্ট, ইলেকট্রিক বিল দিলে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সবই হবে সেই অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এই হচ্ছে আমাদের। আর এটা আর যাবতীয় আয়ের জন্য, মানে যা কিছু আমরা পাবো তার জন্য আমাদের ক্যাশ সবসময় আমাদের ডেবিট হবে, এবং যার জন্যে পাচ্ছ সেটা ক্রেডিট হবে। যেমন ধরো আমরা বাড়ি ভাড়া পেলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট রিসিভ বা হাউস রেন্ট রিসিভ। আমরা ধরো ব্যাংকের ইন্টারেস্ট পেলাম, ব্যাংকের ইন্টারেস্ট পেলে তাহলে আমাদের ব্যাংক বাড়বে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভ অ্যাকাউন্ট। আমরা ক্যাশে যদি ইন্টারেস্ট পাই তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভ। সাধারণত ইন্টারেস্ট বলতে ব্যাংকের ইন্টারেস্টকে বোঝায়। তা এমনি ধরো যারা টাকা ধার দিল হয়তো কাউকে ইন্টারেস্ট নিয়ে, সেগুলো সেখানে ক্ষেত্রে আমাদের হতে পারে যে ইন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা ইন্টারেস্ট পাচ্ছি, যা কাউকে ধার দিয়েছি টাকা, তার কাছ থেকে যদি আমরা সুদ নিই মাসে মাসে, এরকমও অনেক আমাদের সমাজ ব্যবস্থায় আছে, দেখবে যে কারো কাছ থেকে নগদ টাকা ধার নিয়ে গেছে ব্যাংক বাদ দিয়ে, তাহলে সেখানে আমরা সেগুলো করতে পারি। সেখানে তাহলে আমরা কী করব, যে সেখানে আমরা করব যে কী হবে, যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট রিসিভ। আর ব্যাংকের পেলে, ব্যাংকের যদি ইন্টারেস্ট পাও তাহলে আমাদের হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভ অ্যাকাউন্ট। বিক্রি করলে টাকা আসবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এই ধরনের যখন আমাদের প্রাপ্তি হবে বা আমরা যখন পাবো সেগুলো সবসময় ক্যাশ ডেবিট হবে। এবং যেখান থেকে পাচ্ছি, যেমন বিক্রি করলে আমরা টাকা পাচ্ছি, সেলস করলে তাহলে ক্যাশ ডেবিট টু সেলস। আমরা ইন্টারেস্ট পেলে আমাদের তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট, বা ব্যাংকে পেলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভ। এবার আমরা ধরো যদি যারা স্যালারি যখন দিচ্ছি, ঠিক আছে, যদি আমরা স্যালারি পাই, ধরো যে তুমি যদি চাকরি করো বা তোমরা যদি চাকরি করো, যখন স্যালারি পাবে বা বেতন পাবে তাহলে তখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি অ্যাকাউন্ট হবে। যদিও এখন মডার্ন এতে হয়ে যাচ্ছে কী বলতো, স্যালারি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে বা সবার ঢুকে যাবে, তখন তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি হয়ে যাবে। এইভাবে আমাদের সমস্ত এন্ট্রিগুলো তাহলে মনে রাখবে, যখন আমরা পাবো তখন আমাদের ক্যাশ ডেবিট হবে, আর যখন আমরা দেব তখন ক্যাশ ক্রেডিট হবে। এবার যে জন্যে দিচ্ছি সেটা ডেবিট হবে, আর যে জন্যে পাচ্ছি সেটা ক্রেডিট হবে, ডেবিট ক্রেডিট হবে। বুঝতে পারলেন কী বললাম? বললাম যে যখন কোনো খরচ হবে, খরচের জন্য তো আমরা টাকা আমাদের চলে যাবে, তাহলে সেই জন্য ক্যাশ ক্রেডিট হবে। তাহলে খরচ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মানে এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার এক্সপেন্সেসের নাম দিয়ে দেবে। আর যখন আয় হবে, ইনকাম হবে বা প্রাপ্তি হবে, তখন কিন্তু আমাদের ক্যাশ ডেবিট হবে, আর যে সোর্স থেকে পাচ্ছি বা যেখান থেকে পাচ্ছি এটা ক্রেডিট হবে। এই হলো ব্যাপার। এবার তোমাদের ধরো আরও কিছু জিনিস আছে যেগুলো ধরো চেকে আছে, চেকে পেলে বা চেকে দিলে সেগুলো ক্যাশের জায়গাতে শুধু খালি ব্যাংক বসিয়ে দেবে। আমি ধরো যে খরচগুলো আমি ক্যাশে করছিলাম সেগুলো যদি আমরা চেকের মাধ্যমে করি তাহলে খরচ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হয়ে যাবে, আর ক্যাশে করলে ক্যাশ হবে। আবার যদি প্রাপ্তিগুলো বা ইনকামগুলো যদি আমাদের চেকে হয়, সেক্ষেত্রেও আমাদের প্রাপ্তিগুলোর ক্ষেত্রে ব্যাংক ডেবিট হবে আর ইনকামটা ক্রেডিট হয়ে যাবে যে সোর্স থেকে পাচ্ছি। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস তোমাদের বলি,
যে চেকের ব্যাপারে দেখো ক্যাশবুকে যখন কারো কাছ থেকে চেক একটা পেলাম, তারপরে চেকটা হয়তো ভাঙানো হলো বা জমা দেওয়া হলো, এই এন্ট্রিগুলো আছে, পরে আমরা করাবো। আজকে তাহলে আমরা এই পর্যন্তই থাকলো। এইগুলোই আমরা ক্যাশবুক করেছি। আগের ক্লাসগুলোতে আমি ক্লাস অঙ্ক করে দেখিয়েছি। এর পরের দিনে এবার আমি যখন ক্লাস করাবো তোমাদেরকে আবার অঙ্ক করে দেখাবো। আজকে জাস্ট একটু আলোচনা করে দিলাম আর কি, পুজোর পরে অনেক দিন পর গ্যাপ হয়ে গেছে বলে। তাহলে তোমরা এগুলো একটু দেখে রাখবে তো। আমি ছোটো করে সব মানে টোটালটা বলে দিলাম ক্যাশবুকের ব্যাপারটা। এবার তোমরা এগুলো ভালো করে পড়ে রাখবে। পড়ে রাখলে পরের দিনে যে ক্লাসগুলো আমরা করব, সেই ক্লাসগুলো তোমাদের বুঝতে বা অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে? আর ঠিক আছে, তাহলে আজকে আমি এই মানে শুধু থিওরি ক্লাসটাই নিলাম। ঠিক আছে? পরের দিন থেকে আমি অঙ্কগুলো আবার করব, যখন থিওরি মনে হবে থিওরি করাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। বলে দে না।